চলো আমরা এখন আজকে শুরু করব যে চ্যাপ্টারটা, যে টপিকটা, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনসের কেমিক্যাল প্রপার্টি। এতক্ষণ হ্যালো অ্যারেন্স গুলো দেখলাম, তো তাতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে ওভারঅল একটু ধারণা নিয়েছিলাম। সো আমরা এখন এক্স্যাক্টলি দেখবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস হ্যালো অ্যালকেন গুলো কেমন করে। তো ভালো করে এই টপিকটা বুঝবে, বিকজ এই টপিকটা মানে যে 11-এর যেখানে যেখানে ডাউট আছে রিঅ্যাকশন মেকানিজম, অ্যালকোহল, কি বলে SN1 SN2, যার যেখানে ডাউট আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে এটা থ্রু দিয়ে। তো ভালো করে ফোকাস করো। সো প্রথমে চলে আসছি, হ্যালো অ্যালকেনে CX একটা বন্ড আছে। একটা এক্সাম্পল নিয়েছি, তাহলে CX বন্ডটার মানে বুঝতে পারবে। সো এটা একটা হ্যালো অ্যালকেন, ধরো CH3Cl। তো ক্লিয়ারলি CCl বন্ড আছে, হ্যাঁ কি না? যদি একটু ডিটেলে ড্র করে দিই, তাহলে CCl বন্ডটা দেখতে পাওয়া গেছে। সো দ্যাট ইজ দ্য CX বন্ড। হ্যালোজেনটাকে X বলা হচ্ছে, CX বন্ড। এই CX বন্ডের নেচার কেমন আমাদের জানতে হবে। সো আমরা এই এক্সাম্পলটা থ্রু দিয়ে দেখছি নেচার কেমন। এটা বলো, কার্বনে কতগুলো সিগমা বন্ড আছে? 4টি সিগমা বন্ড। অল সিগমা বন্ড মানে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? sp3। কারণ হচ্ছে সিগমা বন্ডেড কার্বনের হাইব্রিডাইজেশন অলওয়েজ sp3, ডাবল বন্ডেড হলে sp2, ট্রিপল বন্ড হলে sp। তাহলে ওই কার্বনটা অলওয়েজ sp3 কার্বন। তার মানে এই পার্টিকুলার বন্ডটা বেসিক্যালি, CX বন্ডটা বেসিক্যালি sp3 কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড, হ্যাঁ কি না? sp3 কার্বনের সঙ্গে হ্যালোজেনটার বন্ড। এবারে বলো, হ্যালোজেনগুলো ইলেকট্রোনেগেটিভ কি ইলেকট্রোনেগেটিভ নয়? হ্যালোজেন যদি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে এই কার্বন হ্যালোজেনের বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে কি করবে না? যদি করে, তাহলে হ্যালোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়বে কি বাড়বে না? যদি বাড়ে, তাহলে এর উপর একটা পার্শিয়াল মাইনাস চার্জ আসবে কি আসবে না? যদি আসে, তাহলে এই কার্বনটার ইলেকট্রন ডিফিসিয়েন্সি হয়ে যাবে কিনা? যদি, তাহলে এর উপরে পার্শিয়াল প্লাস চার্জ আসবে কিনা? যদি পার্শিয়াল প্লাস চার্জ আসে, এই কার্বনকে কি আমরা ইলেকট্রোফিলিক কার্বন বলতে পারবো? সো ইলেকট্রোফিলিক কার্বন কাকে বলে? যে কার্বনে পার্শিয়াল প্লাস চার্জ আছে। যদি এটা ইলেকট্রোফিলিক কার্বন হয়, তাহলে এই কার্বনে নিউক্লিওফাইল ইন্টারেস্ট নেবে, হ্যাঁ কি না? এই কার্বনে নিউক্লিওফাইল ইন্টারেস্ট নেবে। নিউক্লিওফাইল যদি এই কার্বনটার সঙ্গে অ্যাটাক করার চেষ্টা করে, অর্থাৎ নিউক্লিওফাইল তার মাইনাস চার্জের থ্রু দিয়ে এই কার্বনের সঙ্গে একটা বন্ড তৈরি করার যদি চেষ্টা করে, কার্বন এই বন্ডটাকে রিলিজ করে দেবে। ইয়েস অর নো? কেন রিলিজ করবে এইটাকেই? কেন এইটাকে বা এইটাকে রিলিজ করবে না? কারণ হচ্ছে এই বন্ডটা অলরেডি ওইদিকে শিফট হয়ে আছে। এই বন্ডের ইলেকট্রন পেয়ার অলরেডি দিকে শিফট হয়ে আছে, তাই এটাই মাইনাস চার্জ হিসেবে ইজিলি বেরিয়ে যাবে। যে মাইনাস চার্জ হিসেবে বেরিয়ে যায় তাকে কি গ্রুপ বলে? লিভিং গ্রুপ। তাহলে সিচুয়েশনটা হলো এরকম, জুড়ে গেল এর সঙ্গে কে? নিউক্লিওফাইল। বেরিয়ে গেল কে? লিভিং গ্রুপ। নিউক্লিওফাইল এসে লিভিং গ্রুপ হ্যালোজেনকে সাবস্টিটিউট করে দিয়েছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বেসিকটা ক্লিয়ার? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হ্যালো অ্যালকেন গুলোতে দারুণ হয়। দু রকমের টাইপ হয়, SN1 আর SN2। সো তার ডিটেলটা দেখবো। যখনই এখানে অ্যাটাক করলো, এই কার্বনের ভ্যালেন্সি কত ছিল এমনিতে অ্যাটাক করার আগে? ভ্যালেন্সি যেই চার্জ ছিল, যে নিউক্লিওফাইল তার মাইনাস চার্জের থ্রু দিয়ে অ্যাটাক করছে কথাটার মানে কি? বন্ড তৈরি করার চেষ্টা করছে। তাহলে কার্বনে কি পেন্টাভ্যালেন্স হতে পারে না? তাহলে কার্বনকে 4টের মধ্যে একটাকে ছাড়তে হবে। কাকে ছাড়বে? যে দুশ্মনী করছে, যে অলরেডি বন্ড পেয়ারকে নিজের দিকে টেনে রেখে দিয়েছে, তাকেই ছেড়ে দেবে। এন্ড ওই জায়গাটা রিপ্লেস করে দিল কে? যে জুড়লো নিউক্লিওফাইল এসে রিপ্লেস করলো, লিভিং গ্রুপ আউট হয়ে গেল। তাহলে লিভিং গ্রুপটাকে হ্যালোজেনটা, হ্যালাইডটা, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড যেটাই থাকবে। ক্লিয়ার? সো দিস ইজ দা, তাহলে কার্বন আর হ্যালোজেনের মাঝের বন্ডটা কেমন বন্ড ছিল? পোলার বন্ড ছিল, কারণ প্লাস চার্জ মাইনাস চার্জ তৈরি হয়েছে। সো কি বন্ড ছিল? পোলার বন্ড ছিল বলেই লিভিং গ্রুপ আউট হয়েছে আপন অ্যাটাক বাই নিউক্লিওফাইল। ঠিক আছে, ভেরি গুড। তার মানে কার্বন হ্যালোজেন বন্ডের নেচার কি রকম? পোলার। পোলারিটি আছে বন্ডটা, তাই তো? পোলারিটি আছে। কেমন পোলারিটি? এরকম পোলারিটি, হ্যাঁ কি না? আর এই পোলারিটি আছে বলেই কি অ্যাটাক করছে? কে বেরোচ্ছে? কোথা থেকে ইলেকট্রোফাইল পাচ্ছ? লিভিং গ্রুপ। ক্লিয়ার সিনটা? পোলারিটি আছে, এটা ইলেকট্রোফিলিক, তাই এর উপরে অ্যাটাক আসছে, লিভিং গ্রুপ আউট হচ্ছে। দিস ইজ নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিকটা অ্যাটাক করছে ইলেকট্রোফিলিক কার্বনে, তাতে লিভিং গ্রুপ আউট হচ্ছে। এটা হচ্ছে সিন। চলে আসছি কেমন করে বেরোচ্ছে। সো স্টার্ট করছি SN2 মেকানিজমের থ্রু দিয়ে। সো এটাই দেখানো হচ্ছে, কার্বন হ্যালোজেন, এটা হচ্ছে পজিটিভ সেন্টার ইলেকট্রোফিলিক কার্বন, ওটা হচ্ছে লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপে অ্যাটাক করেছে কে? নিউক্লিওফাইল। ঠিক আছে, আচ্ছা নিউক্লিওফাইল এখানে দুই রকমের হতে পারে।
নিউক্লিওফাইল কেউ হতে পারে যার কাছে মাইনাস চার্জ আছে, নিউক্লিওফাইল সেও হতে পারে যার কাছে লোন পেয়ার আছে। সো এনিথিং ক্যান বি নিউক্লিওফাইল যার কাছে ইলেকট্রন ডেন্সিটি আছে, আইদার ইন দ্য ফর্ম অফ মাইনাস চার্জ অর ইন দ্য ফর্ম অফ লোন পেয়ার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে দু রকমের নিউক্লিওফাইল হতে পারে, যেটাই হোক না কেন নিউক্লিওফাইল যখন অ্যাটাক করবে লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে, সো নিউক্লিওফাইল এসে রিপ্লেস করে দিয়েছে লিভিং গ্রুপকে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, CH3CH2Br কোন কার্বনটা ইলেকট্রোফিলিক, CH3 কার্বন না CH2 কার্বন? কোন কার্বনে হ্যালোজেন অ্যাটাচ আছে? CH2, CH3 বললি কেন? সো CH3 কার্বন আর CH2 কার্বন, কোন কার্বনে হ্যালোজেন অ্যাটাচ আছে? CH2 কার্বনে। তাহলে কোন কার্বনটা ইলেকট্রোফিলিক? কারণ যে কার্বনে হ্যালোজেন অ্যাটাচ আছে ওই কার্বন থেকেই হ্যালোজেনটা ইলেকট্রন পেয়ারকে তুলে রাখছে, রাইট? অন্য কার্বনটার কোনো রোল নেই। তাহলে এখানে পার্শিয়াল প্লাস চার্জ, এখানে পার্শিয়াল মাইনাস চার্জ, OH মাইনাস অ্যাজ আ নিউক্লিওফাইল কোথায় অ্যাটাকটা করবে? CH2 কার্বনে। আর এখান থেকে কে বেরোবে? Br মাইনাস। Br মাইনাস যেটা বেরিয়ে যাবে আউট হয়ে গেল, OH ইন হয়ে গেল, কি পেলে? অ্যালকোহল ছিল, হ্যালো অ্যালকেন পেলে। তাহলে এই মেথডটা অ্যালকোহলের প্রিপারেশনে এগেন পড়বো, ইয়েস অর নো? তাহলে একটা পড়লে অন্যটার অর্ধেক পড়া হয়ে থাকছে এরকম করে। যেটা হ্যালো অ্যালকেনের প্রপার্টিতে পড়ছি অ্যালকোহল তৈরি হচ্ছে, এই সেম মেথড অ্যালকোহলের প্রিপারেশনে পড়বো যে তৈরি হচ্ছে। ক্লিয়ার? ভেরি গুড। সো চলে আসছি এবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনসে। প্রথমটা হচ্ছে, আচ্ছা এখানে দুটো সিচুয়েশন দেখিয়েছে। একটা সিচুয়েশন হচ্ছে যদি নেগেটিভ নিউক্লিওফাইল হয়, যেটা একটু আগেই বললাম যে নিউক্লিওফাইলের উপরে মাইনাস চার্জ আছে, তখন অ্যাটাক হচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা তৈরি হচ্ছে, সঙ্গে লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে। কিন্তু নিউক্লিওফাইলের কাছে যদি নিউক্লিওফাইল যদি হচ্ছে এখানে নেগেটিভ নিউক্লিওফাইল, কিন্তু নিউক্লিওফাইল যদি নেগেটিভ নিউক্লিওফাইল না হয়, নিউট্রাল নিউক্লিওফাইল হয়, যার কাছে লোন পেয়ার আছে, বেসিক্যালি নিউট্রাল নিউক্লিওফাইল তার কাছে লোন পেয়ার আছে, তাহলে বলো যখন অ্যাটাকটা হবে এবং অ্যালকিল গ্রুপটার সঙ্গে নিউক্লিওফাইলের বন্ড তৈরি হবে, তখন লোন পেয়ারটা আর নিউক্লিওফাইলের কাছে আছে? কারণ ওই লোন পেয়ারটা ইউজ হয়ে গেছে অ্যালকিল গ্রুপের সঙ্গে সিগমা বন্ড তৈরি করতে, তাই নিউক্লিওফাইলের উপর একটা প্লাস চার্জ আসছে। ক্লিয়ার? এই সিচুয়েশনটাতে কারণ নিউক্লিওফাইলের লোন পেয়ারটা, নিউট্রাল নিউক্লিওফাইলের লোন পেয়ারটা প্লাস চার্জ চলে আসছে, কারণ লোন পেয়ারটা আর নেই নিউক্লিওফাইলের কাছে, সঙ্গে অ্যাজ ইউজুয়াল X মাইনাস অ্যাজ এ লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এখানে বলছে রিঅ্যাক্টিভিটির অর্ডার কি? রিঅ্যাক্টিভিটির অর্ডার মানে অ্যালকিল গ্রুপের সঙ্গে ক্লোরাইড আছে, অ্যালকিল গ্রুপের সঙ্গে ব্রোমাইড আছে, অ্যালকিল গ্রুপের সঙ্গে আয়োডাইড আছে। কোথায় রিঅ্যাক্টিভিটি সব থেকে এক্সপেক্টেড অর্ডার? এটা এক্সপেক্টেড অর্ডার বলছে রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি কোথায় হওয়া উচিত? বেশি বলছে সব থেকে হওয়া উচিত ছিল এইখানে, কারণ ক্লোরিনটা ইজিলি বেরিয়ে যাওয়া উচিত ছিল দেন আয়োডিন, কিন্তু অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভিটি অর্ডার উল্টো হয়ে যায়। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল অর্ডার। অর্থাৎ আয়োডাইড যদি থাকে অ্যাজ লিভিং গ্রুপ, আয়োডাইড যদি থাকে অ্যাজ লিভিং গ্রুপ, ও ইজিলি লিভ করে যাবে। অর্থাৎ এখানে নিউক্লিওফাইলের অ্যাটাক হলে আয়োডাইড ইজিলি লিভ করবে। পরেরটাতে একটু রিঅ্যাক্টিভিটি কমছে, রিঅ্যাক্টিভিটি কমছে, রিঅ্যাক্টিভিটি কমছে, রিঅ্যাক্টিভিটি কমছে মানে এক্স্যাক্টলি কিসের অর্ডার বলছে বলতো? লিভিং গ্রুপের অর্ডার বলছে। লিভিং গ্রুপের অর্ডার হচ্ছে কে সব থেকে বেটার লিভিং গ্রুপ? I মাইনাস, তারপরে Br মাইনাস, তারপরে Cl মাইনাস, লাস্টে F মাইনাস। F মাইনাস হচ্ছে পুয়ার লিভিং গ্রুপ, খুবই খারাপ লিভিং গ্রুপ। কেন এরকম? কেন এরকম হচ্ছে? সো এক্সপেকটেশনটাই বা ওরকম কেন ছিল, আর অবজারভেশনটাই কেন এরকম? ভালো করে দেখো, লিভিং গ্রুপের উপরে কি চার্জ আছে? মাইনাস চার্জ কে ভালো হোল্ড করতে পারবে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি না যার ইলেকট্রোনেগেটিভিটি কম? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি কি হয় পিরিয়ড টেবিলে? কমে। তাহলে উপরে কি আছে? তারপরে তার নিচে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কোথায় বেশি? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তিনজনের মধ্যে কার টেন্ডেন্সি বেশি হবে মাইনাস চার্জকে হোল্ড করতে পারার? আয়োডিন আসছে কোত্থেকে গল্পে? আমি শুনেছি, আয়ো শুনেছি। সো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি সবাই বলতে পারছে, বাট তোর কনসেন্ট্রেশন ল্যাক করছে। কিন্তু আমি বলছি এটা এমন না তোর বুদ্ধি নেই বলে, এটার কারণ তোর কনসেন্ট্রেশন ল্যাক করছে। মানে আমার মুখ থেকে যে সাউন্ড ওয়েভটা বেরোচ্ছে ওটা তোর টিম্প্যানিক মেমব্রেনে হিট তো করছে, কিন্তু ওটা তারপরে আর ব্রেনের সিগন্যালে প্রসেস হচ্ছে না, ককলিয়াতে প্রবলেম আছে। কেন বেরোবে মুখ থেকে? যদি শুনিস বেরোবেই না তোকে তো, ওটা ঠিক কথাই তো। তোকে যদি জিজ্ঞেস করে তোর নাম কি, তোর কি নাম অন্য, বেরোবেও কোনোদিন? বেরোবেই না। না একদম লজিক্যালি 2+2 জিজ্ঞেস করলে তুই কোনোদিনই 5 বেরোবে মুখ থেকে? ভুল করে বেরোবে না। না সো মন দিয়ে শোন, তাহলেই বেরোবে না। এগেন বলছি, সো
মাইনাস চার্জ কে হোল্ড করছে? মাইনাস চার্জ লিভিং গ্রুপ হোল্ড করছে। লিভিং গ্রুপ যদি মাইনাস চার্জ হোল্ড করে তাহলে লিভিং গ্রুপটাই হচ্ছে সেই গ্রুপটা যে মাইনাস চার্জকে হোল্ড করছে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে সে মাইনাস চার্জকে ইজিলি হোল্ড করতে পারবে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কারণ ও পিরিয়ডিক টেবিলে উপরের দিকে প্লেসড আছে, সুতরাং ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে ওর মাইনাস চার্জকে হোল্ড করতে পারার টেন্ডেন্সি বেশি, তার মানে ও বেটার লিভিং গ্রুপ হওয়া উচিত ছিল। কারণ এই বেটার হোল্ড করবে, অতটা বেটার হোল্ড করছে না, বাট এ আরোই বেটার হোল্ড করছে না। কিন্তু অ্যাকচুয়াল অর্ডার উল্টো হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এই বন্ডটা উইক বন্ড, তাই ভাঙছে আগে কোন বন্ডটা ইজিলি? আড়াই বন্ড সবার আগে ব্রেক করে যাচ্ছে। এই বন্ডটা উইক বন্ড, এই বন্ডটা একটু স্ট্রং, এই বন্ডটা যথেষ্ট স্ট্রং, এই বন্ডটা যথেষ্ট স্ট্রং। যে বন্ড যত স্ট্রং ও তত ইজিলি ব্রেক করবে না। আগে ব্রেক হবে তবে গিয়ে না মাইনাস চার্জ হোল্ড করার গল্প আসছে। ব্রেকটাই হয়ে যাচ্ছে এই বন্ডের ইজিলি, তো আয়োডিন ইজিলি হোল্ডও করে নিচ্ছে। এই বন্ড আগে ইজিলি আয়োডিন চাক বা না চাক ব্রেক হয়ে যাচ্ছে। কেন এটা ব্রেক হচ্ছে? এই বন্ডটা কার সাথে কার বন্ড? অ্যালকিল গ্রুপের সঙ্গে আয়োডিনের বন্ড। অ্যালকিল গ্রুপ মানে কোন অ্যাটম ম্যান্ডেটরিলি প্রেজেন্ট আছে? কার্বন ম্যান্ডেটরিলি প্রেজেন্ট আছে, তার মানে এটা বেসিক্যালি কার্বন আই বন্ড, এটা কার্বন বিআর বন্ড, এটা কার্বন সিএল বন্ড, এটা কার্বন এফ বন্ড। কার্বন কোন পিরিয়ডে আছে? সেকেন্ড পিরিয়ডে। ফ্লুরিন কোন পিরিয়ডে? সেকেন্ড পিরিয়ডে। সাইজের ম্যাচিং কার সঙ্গে কার আছে? কার্বনের সঙ্গে ফ্লুরিনের। তাহলে দুটো ম্যাচিং অ্যাটম যখন ওভারল্যাপ করেছে সেখানে বন্ড অনেক বেশি স্ট্রং তৈরি হয়েছে, তাই এই বন্ড ইজিলি ব্রেক করছে না। এখানে সাইজ একটু বেড়ে গেছে, বন্ড উইক হয়ে গেছে, ব্রেক করে যাচ্ছে। সাইজ আরো বড় হয়ে গেছে, বন্ড আরো উইক হয়ে গেছে, ব্রেক করে যাচ্ছে। সাইজ ম্যাক্সিমাম, বন্ড উইকেস্ট, তাই ইজিলি ব্রেক করছে। ব্রেক যেখানে আগে হবে সেই তখন বেটার লিভিং গ্রুপ হয়ে যাচ্ছে, যদিও বা এর ইলেকট্রোনেগেটিভিটি কম ছিল, কিন্তু এ আগেই ব্রেক করে যাচ্ছে বন্ডটা, তাই ও মাইনাস চার্জ যতটা হোল্ড করতে না পারা সত্ত্বেও ওটাই বেটার লিভিং গ্রুপ হয়ে যাচ্ছে। মাথায় ঢুকেছে? তাহলে লিভিং গ্রুপের অর্ডারকে তাহলে দেখবে সমস্ত কটা এক্সাম্পল যা কিছু স্টাডি করবে মোস্ট অফ দ্য এক্সাম্পলে দেখবে অ্যালকিল হ্যালাইড হিসেবে হয় ব্রোমাইডকে চুজ করা হয় নয় আয়োডাইডকে চুজ করা হচ্ছে, কারণ ওরাই বেসিক্যালি ওদের উপরেই যখন নিউক্লিওফিলিকটি অ্যাটাক আসছে তখন আয়োডাইড বা ব্রোমাইডই ইজিলি ব্রেক করে বেরিয়ে যাচ্ছে, যদিও ওদের ইলেকট্রোনেগেটিভিটি কম ছিল, মাইনাস চার্জকে হোল্ড করতে পারার ক্যাপাসিটি কম ছিল, কিন্তু তারপরেও ব্রেকটা আগে হয়ে যাচ্ছে তো কিছু করার নেই, বেরিয়ে যেতেই হবে। চলে আসছি ফার্স্ট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটাকে বলা হয় দিস ইজ দ্য SN2। SN2 রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। তো এটা জেনারেল রিঅ্যাকশন দেখে নিচ্ছি। এটা একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড কাকে বলে? হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে আর কোনো কার্বন অ্যাটাচ নেই। হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে আর কোনো কার্বন অ্যাটাচ নেই, সো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। অবভিয়াসলি এখানে এরকম পোলারাইজেশন আছে, হ্যাঁ কি না? এন্ড নিউক্লিওফাইল OH মাইনাস কোথায় অ্যাটাক করবে? এখানে, এন্ড হ্যালোজেন আউট হবে, রাইট? সো একটা স্টেপে হবে অ্যালকোহল তৈরি হবে, Br মাইনাস তৈরি হবে। রিঅ্যাকশনটাতে কতগুলো মলিকুল পার্টিসিপেট করেছে? দুটো, একটা নিউক্লিওফাইল OH মাইনাস, একটা অ্যালকিল হ্যালাইডটা নিজে। তাই রিঅ্যাকশনটার রেট দুটো মলিকুলের কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করবে। যেহেতু দুটো মলিকুলের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে রিঅ্যাকশনের রেট, তাই রিঅ্যাকশনকে বলা হয় বাইমলিকুলার। এন্ড রিঅ্যাকশনে যেহেতু নিউক্লিওফাইল এসে সাবস্টিটিউশন করেছে তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার বা SN2। ক্লিয়ার? কেন নামটা এসছে ক্লিয়ার? SN2 এর SN2টা কোত্থেকে আসছে? সেকেন্ড কথা, এই রিঅ্যাকশনটা একটাই স্টেপে হচ্ছে, সুতরাং এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, ক্লিয়ার? রিঅ্যাকশনটা কেমন করে হচ্ছে দেখে নেওয়া যাক। সো এটা একটা অন্য মলিকুল দিয়ে দেখাচ্ছি, বললাম CH3CH2Br। আগে নরমালি মলিকুলটাকে লিখে নিচ্ছি, তারপরে তার স্টিরিওকেমিস্ট্রিতে আসছি। প্লাস OH মাইনাস আছে, ওকে? তাহলে এখানে কোন কার্বনে অ্যাটাকটা আসবে? এই কার্বনে, এই কার্বনে অ্যাটাকটা আসবে। তাহলে এটা রিপ্লেস হয়ে গিয়ে যা যা হবে সেটা লিখছি না, অ্যালকোহল তৈরি হবে মানে OH-টা ঢুকে যাবে, Br মাইনাসটা আউট হয়ে যাবে, রাইট? আচ্ছা, এই জিনিসটার এই কম্পাউন্ডটার এবারে স্টিরিওকেমিস্ট্রি ড্র করছি। এই কার্বনটাকে বেস করে মেনলি, এই কার্বনটাতে কি কি গ্রুপ অ্যাটাচ? দুটো হাইড্রোজেন, একটা মিথাইল, একটা ব্রোমাইড। সো এই কার্বনটাতে একটা মিথাইল, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, একটা ব্রোমাইড, ক্লিয়ার? এই অবস্থায় ভালো করে দেখো, যখনই H আছে এই গ্রুপগুলো সাইজে ছোট না বড়? স্মল গ্রুপ, এটা হচ্ছে স্মলার গ্রুপ। প্রথমে দেখে নিই OH মাইনাস অ্যাটাক করবে কোন কার্বনে? এই কার্বনে, যেটা হচ্ছে এই কার্বনটা, এটা ইলেকট্রোফিলিক কার্বন, এটা লিভিং গ্রুপ। OH মাইনাস কোন দিক থেকে অ্যাটাক করতে পারবে, কোন দিক থেকে অ্যাটাক করতে পারবে না?
OH মাইনাস কখনোই সামনের দিক থেকে অ্যাটাক করতে পারবে না। কেন পারবে না? কারণ ব্রোমিনের মাথায় কোন চার্জ আছে? OH মাইনাস কোন চার্জ নিয়ে অ্যাটাক করতে আসছে? সো রিপালশন তৈরি হয়ে যাবে। এখানে রিপালশন হবে। বলো কোনটা? বল। এখানে একটু গিজি গিজি হয়ে গেল তারা, সেই জায়গাটাতে বেসিক্যালি রিপালশন হচ্ছে। কোনটা বল, কি জানতে চাইছিস? কি এটা? প্লাস প্লাস চার্জ তো। কোনটাকে কি বলে? কি বলে বল, এক্ষুনি বললি। হ্যাঁ ডেল্টা, স্মল ডেল্টা। আর এই স্মল ডেল্টাটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? পার্শিয়াল কিছু হলে তাকে রিপ্রেজেন্ট করা হয়। ক্যাপিটাল ডেল্টা কেমন করে লেখে? ক্যাপিটাল ডেল্টা বলো কেমন করে লেখে ক্যাপিটাল ডেল্টা? আর স্মল ডেল্টা ক্লিয়ার? তো মুখে বলছিস তারপরে বলছিস কি বলে। এটাই হচ্ছে কানেকশনে গন্ডগোল হচ্ছে। কোনো না কোনো নিউরনে না গন্ডগোল হয়ে আছে, কোনো না কোনো নিউরনের তারে গন্ডগোল আছে, শর্ট সার্কিট হয়েছে। দেখো এদিকে, সো ফ্রন্ট সাইড অ্যাটাক পসিবল নয়, কারণ রিপালশন ফেস করতে হবে। যেই OH মাইনাস আসতে যাবে Br মাইনাস ওকে রিপালশন করবে। ওকে ফাইন, তাহলে অপশন আছে ব্যাক সাইড অ্যাটাকের। ব্যাক সাইড অ্যাটাকটা এখানে পসিবল হচ্ছে তার কারণ এই গ্রুপটা একটু হলো বাল্কি, ইয়েস অর নো? কিন্তু এই বাল্কি গ্রুপ ছাড়াও দুটো স্মল অ্যাটম হাইড্রোজেন প্রেজেন্ট আছে, হ্যাঁ কি না? এন্ড সেদিকে একটু হলো স্পেস পেয়ে যাবে নিউক্লিওফাইলটা অ্যাটাক করার জন্য, হ্যাঁ কি না? অর্থাৎ নিউক্লিওফাইলটা এরকম ভাবে হয়তো অ্যাপ্রোচ করতে পারবে না, কারণ এখানে বাল্কি গ্রুপটা আটকাবে ওকে, বাট এই সব দিক থেকে তো অ্যাপ্রোচ হয়ে যাবে না, কারণ এখানে স্মলার অ্যাটম প্রেজেন্ট আছে। তাই এই নিউক্লিওফিলিক অ্যাটাক অলওয়েজ কেমন হবে? ব্যাক সাইড। সেইগুলো হচ্ছে ফিচার, SN2 এর ফিচার। ব্যাক সাইড অ্যাটাক হবে। কার ব্যাক সাইড থেকে? বুদ্ধি করে বলো, কার ব্যাক সাইড থেকে? CBr বন্ডের ব্যাক সাইড থেকে, অন্য কারো ব্যাক সাইড নয়। হ্যালোজেনের সঙ্গে যে বন্ডটা আছে ওই বন্ডের ব্যাক থেকে। বলো এই CCH3 বন্ডের রেসপেক্টে এটা ব্যাক, CH বন্ডের রেসপেক্টে এটা ব্যাক, কোন বন্ডের রেসপেক্টে এটা ব্যাক? বেরিয়ে যাবে তো। তো যে বন্ডটা কনসার্ন তার রেসপেক্টে ব্যাক সাইড। ব্যাক সাইড বলতে এখানে মিন করা হচ্ছে সি হ্যালোজেন বন্ডের, এখানে যদি সি হ্যালোজেন বন্ড হয় ব্যাক সাইডে অ্যাটাকটা আসবে হ্যালোজেনের অপোজিট সাইড থেকে। হ্যালোজেনের সব SN2 মানেই ব্যাক সাইড অ্যাটাক, পিছনে কাঠি করা। সো এটা যদি হ্যালোজেন হয় হ্যালোজেনের ব্যাক থেকে অ্যাটাক আসবে। এবার হ্যালোজেনের ব্যাক সাইড থেকে যদি অ্যাটাক আসে তাহলে কি হবে? হ্যালোজেনটা তো আউট হয়ে গেল। আচ্ছা, মাঝখানে এরকম একটা ইনিশিয়াল স্টেজ তৈরি হবে যেটাকে বলে ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটটা কি মিন করছে? অ্যাটাকটা এসছে, OH মাইনাস বন্ড ফর্মের চেষ্টা চালাচ্ছে, Br মাইনাস বন্ড আউট হয়ে যাচ্ছে, তাই ডটেড ফর্মে দেখানো হয়েছে। এটা কোনো ইন্টারমিডিয়েট নয়, এটা একটা ট্রানজিশন স্টেট। মানে জাস্ট কেমন ভাবে প্রসেসটা হচ্ছে সেটাকে একটা ছবি এঁকে দেখানো হয়েছে। আচ্ছা, ফাইনালি কি হলো? OH মাইনাস এদিকে জুড়লো, রাইট? ব্যাক সাইডে OH মাইনাস জুড়েছে, Br আউট হয়েছে। ব্যাক সাইডের ধাক্কাতে বাকি গ্রুপগুলো ইনভার্ট হয়ে ওদিকে ঘুরে যায়, যেরকম করে ঝড়ে ছাতা উল্টে যায়। ঝড়ে ছাতা উল্টে যায় কিনা? সো ব্যাক সাইডের ধাক্কাতে বাকি যে গ্রুপগুলো ছিল তারা সব এদিকে ছিল, লেফট ওরিয়েন্টেড ছিল, সব রাইট ওরিয়েন্টেড হয়ে গেছে। দিস ইজ কল্ড ইনভার্সন। কি বলে এটাকে? Br মাইনাস আউট হয়ে গেছে, তাহলে SN2 ফিচার কি হলো? একটা ইনভার্সন হবে, ইনভার্সন হবে। SN2 তে তাহলে কি কি হয়? SN2 সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, বাইমলিকুলার রিঅ্যাকশন, ব্যাক সাইড অ্যাটাক হয়, TS এর থ্রু দিয়ে হয়, ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে হয়, এবং এখানে কনফিগারেশন ইনভার্টেড হয়ে যায়। কেন? ব্যাক সাইডের ধাক্কায়, ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইলের ধাক্কায় বাকি গ্রুপগুলো, যেটা বেরিয়ে যাওয়া সেটা তো বেরিয়ে গেল, বাকি গ্রুপগুলো উল্টো দিকে ঘুরে যায় ধাক্কাতে। ক্লিয়ার SN2 এর ফিচার্স? এবারে একটা বুদ্ধি করে বলো, যদি এখন সামহাউ, আচ্ছা তার আগে বলো এই কম্পাউন্ডটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? ডিগ্রি কেমন করে বার করে দৈবজিৎ? কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? শ্রেয়শ্রী 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কেন? হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ ওইটা 1 ডিগ্রি কার্বন, কারণ ওই কার্বনে আর একটাই কার্বন অ্যাটাচ। হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে কোনো কার্বন ছিল না, প্রাইমারি। হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে আর একটাই কার্বন অ্যাটাচ, তাই এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলেই দুটো হাইড্রোজেন ছিল যারা স্মল সাইজ ছিল, ব্যাক সাইড ফাঁকা ছিল, অ্যাপ্রোচ করতে পেরেছিল। বলো তো এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা দুটোর মধ্যে কার ব্যাক সাইড বেশি ফাঁকা?
প্রথমটা না পরেরটা? এটা মিথাইল গ্রুপ আছে, এখানে ইথাইল গ্রুপ আছে, CH3CH2 আছে, এখানে শুধু CH3 আছে। নিচেরটা না উপরেরটা? কার ব্যাক সাইড বেশি ফাঁকা? সো প্রথমটাও ড্র করে দেখি তাহলে। এটা প্রথমটা, ইয়েস অর নো? এটা দ্বিতীয়টা। কার ব্যাক সাইড বেশি ফাঁকা? দ্বিতীয়টা বললে কেন? CH3 আর বড় বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছ না? তো প্রাইমারিতে সবকটা স্মলার হাইড্রোজেন অ্যাটম ব্যাক সাইড ফাঁকা। 1 ডিগ্রিতে একটা গ্রুপ হলেও বাল্কি আছে, ব্যাক সাইড একটু ব্লক। তাহলে কোথায় SN2 ফাস্টার হবে? প্রাইমারি না 1 ডিগ্রি? বলে এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? কারণ হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনে আরো দুটো কার্বনে অ্যাটাচ। 2 ডিগ্রিতে ব্যাক সাইড ভর্তি না খালি? অলমোস্ট। তাই এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হতে চাইবে SN2 রিঅ্যাকশনের থ্রু দিয়ে? প্রায় হতে চাইবে না। আর এখানে বলো ব্যাক সাইড খালি না ভর্তি? এখানে একটা স্মলার অ্যাটম ছিল না, এটা একটা স্মলার অ্যাটম ছিল না, তো একটু হলেও খালি জায়গা ছিল, ফাঁক ফাঁক ছিল। বলো, তুমি বলো কোনটা? তুমি বলো। এন্ডিং লাইনে তুমি ফলো করছো না কেন? বাকিরা যেটা ট্যালি করতে পারছে তুমি ফলো করতে পারছো না কেন? এটা নতুন কম্পাউন্ড, 2 ডিগ্রি লিখে দিয়েছি। হ্যাঁ, তো প্রাইমারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে কম্পারিজন চলছে, এটা তো মাথায় ক্লিক করে যাওয়া উচিত, হচ্ছে না কেন? ক্লাসেও মনটা নেই, বাবাকে আবার কমপ্লেন করতে হবে। সো প্রাইমারির ব্যাক সাইড পুরো ফাঁকা থাকে, 1 ডিগ্রির ব্যাক সাইডে ব্লক আসা শুরু হয়েছে। এই ব্লকটাকে কি বলে? এই যে ব্লক আসছে, এই ব্লকটার কেমিক্যাল নাম কি? কেমিস্ট্রিতে আমরা কি বিষয়ে বলি? এই ব্লকটাকে কি বলে? পিছনে কাটে তো এমনিতে বলবে। স্টেরিক হিন্ড্রেন্স। মাথায় যদি অন্য কিছু চলে তার ঢুকবে কোত্থেকে? প্রাইমারিতে স্টেরিক হিন্ড্রেন্স আছে, 1 ডিগ্রিতে একটু বেড়েছে, 2 ডিগ্রিতে একটু বেশি, 3 ডিগ্রিতে অনেক স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে SN2 রিঅ্যাকশন সব থেকে ফার্স্ট কোথায় হবে? আর কোথায় হতেই চাইবে না। তাহলে 3 ডিগ্রিতে সাবস্টিটিউশনের অপশন কি? নেক্সট কোশ্চেন এটাই আসবে। এখানে কি অপশন কি? এখানে নিউক্লিওফিল আসতে পারছে? তাহলে লিভিং গ্রুপ বেরোনো তো অনেক পরের কথা। অ্যাটাক কি আসছে না, লিভিং গ্রুপ কি বেরোবে? এখানে একটু হলেও অ্যাটাক আসার চান্স থাকবে, এখানে তো ভালোই থাকবে, এখানে ভালোই থাকবে। হবে 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 হবে। সো প্রাইমারি আর 1 ডিগ্রিতে SN2 রিঅ্যাকশন সব থেকে বেশি হয়। এখানে SN2 রিঅ্যাকশন অলমোস্ট হয় না 2 ডিগ্রিতে, 3 ডিগ্রিতে তো হবেই না। SN2 রিঅ্যাকশন না হলে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন কেমন ভাবে করবে এই কম্পাউন্ডটাতে? তার জন্য আসে SN1 রিঅ্যাকশন। সো আসছে SN1 এ। আচ্ছা, এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। লিভিং গ্রুপের অর্ডার এরকম কেন? কারণ লেফট টু রাইটে কি হচ্ছে বেসিক্যালি? কি ডিক্রিজ করছে? লেফট টু রাইটে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে না কমছে বলো? ইলেকট্রনিক ইলেকট্রোনেগেটিভিটি লেফট টু রাইটে বাড়ছে, ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি। তাহলে এক্সপেক্টেড কি ছিল? ফ্লুরিন সবথেকে ভালো লিভিং গ্রুপ হবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে মানে মাইনাস চার্জকে ভালোভাবে হোল্ড করতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হলো? এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর কি দেখা গেল? CI বন্ডের বন্ড স্ট্রেংথ এখানে সবথেকে কম। আমি কি CI বলেছি না CF বলছি? কোথায় I কে F দেখছিস তুই? সেটা বন্ডের স্ট্রেংথ অর্ডার, তাই তো? বন্ড স্ট্রেংথ অর্ডারটা কেমন? তোর মতন কনফিউজ ডাক্তার আমি জীবনে দেখিনি।
বন্ড স্ট্রেংথ হচ্ছে ওদিকে বেশি, কারণ ওখানে সাইজের ম্যাচিং আছে, এখানে সাইজের ম্যাচিং কম, এখানে সাইজের ম্যাচিং খুবই নেই, তো বন্ড স্ট্রেংথ ওদিকে বেশি। যেহেতু বন্ড স্ট্রেংথ ওদিকে বেশি, তাই এই বন্ড ইজিলি ব্রেক করবে, তাই এটা বেটার লিভিং গ্রুপ হবে। আরো একটা রিজন আছে এখানে, যে রিজনটা তখন বলিনি, এখন বলে দিচ্ছি। 3 নম্বর রিজন, সাইজ কোন হ্যালোজেনটার, কোন হ্যালাইডটার সাইজ বড়? লেফট টু রাইটে সাইজ সব থেকে বড় কার? 4 জনের মধ্যে সব থেকে বড় কার সাইজ? সব থেকে বড় সাইজ 4 জনের মধ্যে কার? উপর থেকে নিচে সাইজ কি হয়, বাড়ে না কমে? উপর থেকে নিচে সাইজ পিরিয়ডিক টেবিলে বাড়ে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সব থেকে সাইজ কোথায় বেশি? তাহলে আয়োডাইডের সব থেকে সাইজ বেশি। যদি এর সাইজ বেশি হয়, সাইজ সব থেকে যদি বেশি হয়, তাহলে এ ইলেকট্রোনেগেটিভিটি কম ছিল, মাইনাস চার্জ হোল্ড করাতে একটু প্রবলেম ছিল, কিন্তু সাইজ বড় বলে মাইনাস চার্জ হোল্ডিংটা ম্যানেজ করে নিতে পারছে। কারণ মাইনাস চার্জকে যখন হোল্ড করছে, মাইনাস চার্জের ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন হচ্ছে কিনা, বড় সাইজের গ্রুপের মধ্যে রিপালশন বেশি হবে, ছোট সাইজের রিপালশন বেশি হবে? একটা বড় সাইজ আছে, সেখানে কয়েকটা ইলেকট্রন আছে, সেখানে রিপালশন বেশি। ছোট্ট সাইজে ইলেকট্রনস আছে, তাহলে ছোটটাতে রিপালশন বেশি হলো, ইলেকট্রন নেগেটিভিটি যদিও বেশি, বাট রিপালশনও ওখানে বেশি না, তাই ওখানে মাইনাস চার্জটা অতটা হোল্ড হচ্ছে না। এর ইলেকট্রন নেগেটিভিটি কম ছিল মানছি, কিন্তু এক তো এর বন্ড ইজিলি ব্রেক করছে, আর দ্বিতীয় কথা ইলেকট্রন নেগেটিভিটি কম হওয়া সত্ত্বেও সাইজ ফ্যাক্টরটা বড়, তাই ইলেকট্রন নেগেটিভিটি কম কিন্তু সাইজ ফ্যাক্টর বড় হওয়ার জন্য মাইনাস চার্জকে ইজিলি হোল্ড করার ক্যাপাবিলিটিও নিয়ে চলে আসছে। ঠিক আছে, মানে ওর একটা ফ্যাক্টর কম ছিল, ঠিক আছে, 10 অবধি ভালো রেজাল্ট হয়নি, কিন্তু তারপরে 11 12 প্রচুর ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করে গেছে। ঠিক আছে, তাহলে সাইজ বড়, এদিক থেকে দিকে কি হচ্ছে, সাইজ ডিক্রিজ করছে, সাইজ ডিক্রিজ করাতে রিপালশন ইনক্রিজ করে যাচ্ছে, ইলেকট্রন রিপালশন ইনক্রিজ করে যাচ্ছে, তাই ওটা ভালো লিভিং গ্রুপ হচ্ছে না। তবে 3টে ফ্যাক্টর, বুদ্ধি করে বলো তো, এই ফ্যাক্টরটার উপরে এই দুটো ফ্যাক্টর জিতে যাচ্ছে। এটাও প্লে করছে, এমন না প্লে করছে না, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে, ওটার হোল্ড করার বেশি, কিন্তু এই বন্ডটা বেশি উইক, তাই ইজিলি ব্রেক হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সাইজটা কম হওয়ার জন্য ওখানে রিপালশন বেশি, এখানে রিপালশন কম, তাই সেই কারণে এই দুটো ফ্যাক্টর মিলিয়ে এই ফ্যাক্টরকে ওভার পাওয়ার করে যাচ্ছে, তাই আলটিমেটলি এটা বেটার লিভিং গ্রুপ হয়ে যাচ্ছে। যেটা বললাম এক্ষুনি, বাল্কনেস আছে এখানে, এইচ এইচ এইচ, নিউক্লিওফাইলের অ্যাপ্রোচ ইজি, প্রাইমারি বাল্কনেস ঢুকেছে, হ্যাঁ কি না? দুটো এইচ, সো নিউক্লিওফাইলের অ্যাপ্রোচ ডিফিকাল্ট, দুটো বাল্কনেস, একটুখানি জায়গা আছে এইচ এর থ্রু দিয়ে, জায়গাই নেই। ক্লিয়ার? তাহলে লেফট টু রাইটে বাল্কনেস অফ দ্য অ্যালকিল গ্রুপ বাড়ছে না কমছে? স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে না কমছে? নিউক্লিওফিলিক অ্যাটাকের টেন্ডেন্সি বাড়ছে না কমছে? SN2 রিঅ্যাকশনের রেট বাড়ছে না কমছে? ঠিক আছে, স্টেরিক হিন্ড্রেন্স বাড়ছে, বাল্কনেস বাড়ছে, তাই SN2 রিঅ্যাকশনের রেট কমছে, কারণ নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করার টেন্ডেন্সি কম হয়ে যাচ্ছে। এটা প্রাইমারি, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তখন এখন যদি 3 ডিগ্রি, এটা বলো কত ডিগ্রি? 1 2 3, 3 ডিগ্রিতে কি তাহলে সাবস্টিটিউশন হবে না? কিভাবে হবে? SN1 মেকানিজমের থ্রু দিয়ে। SN1 মেকানিজমটা কি দেখে নি, সো দেখে নাও প্রথমে সাবস্টিটিউশন হয়েছে কিনা রিঅ্যাকশনটাতে। আসছি, দুদিক থেকে করবে ওটা, ফ্রন্ট এন্ড ব্যাক দুদিক থেকে আসবে। সো 3 ডিগ্রি, এখানেও Br মাইনাস বেরিয়েছে, OH মাইনাস ইনসার্ট হয়েছে, সো সাবস্টিটিউশন হয়েছে, নিউক্লিওফাইল এসে এখানেও সাবস্টিটিউশন করেছে, লিভিং গ্রুপ আউট হয়েছে। কিন্তু প্রথম কথা হচ্ছে এই রিঅ্যাকশনটাতে OH মাইনাস, দ্যাট ইজ দ্য নিউক্লিওফাইল, ফার্স্ট স্টেপেই আসে না। সো আমরা মেকানিজমটা প্রথমে দেখে নিই কেমন করে হচ্ছে, তারপরে স্টিরিওকেমিস্ট্রিতে যাব, এক্স্যাক্টলি হচ্ছে কেমন করে দেখে নিই। বলো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডটা কার্বনের সঙ্গে 3টে গাবদা গ্রুপ জুড়ে আছে, তার সঙ্গে একটা হ্যালোজেন আছে। এই কার্বন নিজেই যথেষ্ট স্ট্রেসড, কারণ এই 3টে
গাবদা গ্রুপকে ক্যারি করছে। এই কার্বন যেহেতু নিজেই আগে থাকতেই স্ট্রেসড, আর এই কার্বন জানে যে ওর ফ্যামিলিতে একজন আগে থাকতেই ওকে ধোঁকা দিচ্ছে, কারণ ইলেকট্রন পেয়ারকে ও নিজের দিকে টেনে রেখে দিয়েছে, তাহলে এই কার্বন নিউক্লিওফাইল আসুক বা না আসুক, লিভিং গ্রুপকে ভাই তুই আয়। ক্লিয়ার? নিউক্লিওফাইল আসুক বা না আসুক ছেড়ে দেয়। ছেড়ে দিতে কার্বনের কত বড় মোটিভেশন লাগে দেখো। এখন এই অবস্থায় কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি কত? আর কার্বনের ভ্যালেন্সি থাকে কত? তার মানে কার্বন বেসিক্যালি একটা লিভিং গ্রুপকে শুধু ছাড়েনি, নিজের একটা ভ্যালেন্সিকে ছেড়ে দিয়েছে। জাস্ট এই ব্রোমিনটা ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে নিয়ে বসে থাকে, আর সঙ্গে তিনটে গাবদা গ্রুপকে নিয়ে কার্বন যথেষ্ট স্ট্রেসড আছে বলে একটা ভ্যালেন্সিকেই কেটে দিয়েছে নিজেকে হালকা করার জন্য। ক্লিয়ার হয়েছে এতদূর অব্দি? যখনই কেটে দিয়েছে, এইটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। ইয়েস অর নো? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাই এটা তৈরি হওয়াতে কোনো অসুবিধা হয়েছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল টু হাইপার কনজুগেশন, তাই এটা তৈরি হওয়াতে খুব একটা অসুবিধাও হয়নি। বিআর মাইনাস আউট হয়ে গেছে। এই অবস্থায় নিউক্লিওফাইল আসে মকেপে চকা মারতে। নিউক্লিওফাইল আসে, অ্যাটাচ হয়, অ্যান্ড অ্যালকোহলটা তৈরি হয়। ক্লিয়ার? অ্যালকোহল তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে বলো এটা প্রথম কন্ডিশন। কতগুলো স্টেপে হয়েছে রিঅ্যাকশনটা? 2 স্টেপ রিঅ্যাকশন। তাহলে একটা করে আসছে ফিচারসে। এটা 2 স্টেপ রিঅ্যাকশন। রিঅ্যাকশনে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে? এই এটা কি? এটা ইন্টারমিডিয়েট। এটা রিঅ্যাকট্যান্ট, এটা ইন্টারমিডিয়েট, ওটা প্রোডাক্ট। ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। কি ইন্টারমিডিয়েট? কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। SN2 তে কোনো ইন্টারমিডিয়েট ছিল না, একটা স্টেপে হচ্ছিল। সো এখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। আচ্ছা, এই রিঅ্যাকশনটা যখন স্টার্ট হয়েছিল তখন নিউক্লিওফাইল ছিল? তাহলে কটা রিঅ্যাকট্যান্ট পার্টিসিপেট করেছিল রিঅ্যাকশনের স্টার্টিং এ? তাই রিঅ্যাকশনটার রেট খালি এই অ্যালকিল হ্যালাইডের উপরে ডিপেন্ড করে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। কটা মলিকুলের উপর রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করছে? একটাই মলিকুলের উপরে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করছে, যেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডটা ইটসেলফ। তাই এটা ইউনিমলিকিউলার। ক্লিয়ার? তাই 1SN বা SN1 ইউনিমলিকুলার। আমাদের ঢুকেছে এতদূর অব্দি? বেশ। 2 স্টেপ রিঅ্যাকশন, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, ইউনিমলিকুলার আছে রিঅ্যাকশনটা। আর এই রিঅ্যাকশনে রিটেনশন হয়, সরি রেসিমাইজেশন হয়। সো রেসিমাইজেশনটা এখন বুঝতে হবে আমাদের কি হয় এক্স্যাক্টলি। এই আপাতত মেকানিজমটা ক্লিয়ার তো, জেনারেল মেকানিজমটা। এবার একটু আমরা স্টিরিওকেমিস্ট্রিতে আসছি। আচ্ছা, দেখে নাও এই জিনিসটাই দেখানো হয়েছে। সেটা ছিল ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, বিআর মাইনাস আউট হয়ে গেছিল। ফার্স্ট স্টেপ স্লো স্টেপ। ফার্স্ট স্টেপটা ছিল স্লো স্টেপ, কারণ নিজের ইন্টারনাল মোটিভেশন এটাকে বার করতে হচ্ছিল, তাই এই স্টেপটা ছিল স্লো স্টেপ। এইটা হচ্ছে স্ট্রং একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তাই এটা স্টেবল কার্বোক্যাটায়ন, তাই তৈরি হতে পেরেছে। স্লো স্টেপটাতে দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপে একটাই মলিকুল পার্টিসিপেট করেছে, তাই এটা ইউনিমলিকুলার। সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করেছে, অ্যালকোহল তৈরি হয়েছে। ক্লিয়ার? এখনো স্টিরিওকেমিস্ট্রিতে আসেনি। সো জেনারেলি বলে দিচ্ছি। তাহলে বলো, যদি বাল্কনেস বেশি থাকে তাহলে SN1 হবে না SN2 হবে? বাল্কনেস বেশি থাকছে মানে ব্যাক সাইড অ্যাপ্রোচ পসিবল। বাল্কনেস বেশি, তাহলে ব্যাক সাইড যদি বেশি থাকে তাহলে তো ব্যাক সাইডে ঢুকতে পারবে। তাহলে SN1 হবে না SN2 হবে? ক্লিয়ার? কারণ বাল্কনেস বেশি মানে SN2 এর স্কোপ নেই, কারণ বাল্কনেস বেশি মানে ব্যাক সাইড অ্যাটাকের স্কোপ নেই, SN2 এর স্কোপ নেই। কিন্তু বাল্কনেস বেশি মানে কম্পাউন্ডটা নিজেই স্ট্রেসড, তাই ও লিভিং গ্রুপকে আপনাই ছেড়ে দেবে, কার্বোক্যাটায়ন তৈরি করবে। কার্বোক্যাটায়নের উপরে এবার নিউক্লিওফাইল আরামসে আসতে পারে, তাই SN1 এর স্কোপ। বাল্কনেস বাড়লে কোনটার স্কোপ বাড়ে তাহলে? তাহলে অর্ডারটা ঠিক আছে কিনা দেখো। বলছে এটা প্রাইমারি ছিল, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এদিক থেকে এদিকে SN1 এর রেট বেড়েছে, আর এদিক থেকে এদিকে SN2 এর রেট বেড়েছে, উল্টো দিকে। ঠিক আছে? ক্লিয়ার তো?
কারণ বেসিক্যালি কি হয়েছে, লেফট টু রাইটে বাল্কনেসটা আমার বেড়েছে, বাল্কনেস ইনক্রিজ হয়েছে, মানে স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজ হয়েছে, এটা বেসিক হয়েছে সব কটা থেকে। এবার স্টেরিক হিন্ড্রেন্স ইনক্রিজ হলে ব্যাক সাইড অ্যাটাক হিন্ডার হয়, ব্যাক সাইড অ্যাটাক হিন্ডার হয়, তাই SN2 কমে যায়। আর স্টেরিক হিন্ড্রেন্স যদি ইনক্রিজ হয় তাহলে তোমার কার্বোক্যাটায়ন ফরমেশনটা ইজি হয়, কার্বোক্যাটায়ন ফরমেশন বা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি ইজি হয়। কার্বোক্যাটায়ন ফরমেশন বা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি স্টেরিক হিন্ড্রেন্স যত বাড়ছে তত ব্রেক ইজিলি হয়ে যাচ্ছে, তাই SN1 এর স্কোপ বাড়ে। চলে আসছি রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট আছে, ভালো করে দেখবে রিঅ্যারেঞ্জমেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু কম্পিটিটিভ। বিশেষ করে ভালো করে দেখো একটা জিনিস, লজিকটা বুঝবে। এটা প্রথমে বলো কত ডিগ্রি, হ্যালোজেনটাকে খুঁজবে, হ্যালোজেনের পাশের কার্বনকে খুঁজবে, দ্যাটস ইট। ভালো করে দেখো, হ্যালোজেনকে খোঁজো, হ্যালোজেনের সঙ্গে কার্বনকে খোঁজো। সো হ্যালোজেনের সঙ্গে কার্বন মানে এই কার্বনটা কনসার্ন কার্বন, এই কার্বন দুদিকে দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ, সো এটা একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। যদিও এতে 3 ডিগ্রি গ্রুপ আছে বাট ওটাতে হ্যালোজেনে অ্যাটাচ হয় না, সো এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার? 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে। তার আগে একটা কথা বলে দিই, 1 প্রাইমারিতে SN2 হচ্ছে, 1 ডিগ্রিতে SN2 হচ্ছে। 2 ডিগ্রিতে বেসিক্যালি SN2 ও হতে পারে কারণ একটু ব্যাক সাইড খালি থাকে, আর SN1 ও হতে পারে কারণ 2 ডিগ্রিটাও অতটাও স্ট্রেসড না হলে কিছুটা হলেও স্ট্রেসড, তো ওটাতে মিক্সড হয়। আর 3 ডিগ্রিতে অনলি SN1ই হয়। ক্লিয়ার এই কনসেপ্টটা? বেশ। কেন 1 ডিগ্রিতে দুটো হতে যাবে? শুধুমাত্র আপনার 2 ডিগ্রিতে SN2 আর 2 ডিগ্রিতেই SN2 আর SN1 দুটোই হবে, কারণ 1 ডিগ্রি অতটাও স্ট্রেস নয় না, 1 ডিগ্রিতে একটাই বাল্কি গ্রুপ, বাকি ফাঁকা জায়গা যথেষ্ট আছে, সো নিউক্লিওফাইল জায়গা পেয়ে যায়। ঠিক আছে, SN2ই হবে। প্রাইমারিতে তো SN2ই, 3 ডিগ্রিতে তো SN1ই, ওখানে পুরোপুরি স্ট্রেসড। তাই 2 ডিগ্রিতে মিক্সড হয়, দুটোই চলে। ঠিক আছে, আচ্ছা, সো এটা একটা 2 ডিগ্রি। ভালো করে বুদ্ধি করে বলো, এখান থেকে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করতো, এখানে ধরলাম SN1 হচ্ছে, কি হচ্ছে? কারণ বাল্কনেস আছে এখানে, অবশ্যই এই 2 ডিগ্রিতে কিন্তু SN2 হবে না। কেন বলতো? এই 2 ডিগ্রির একদিকের বাল্কনেস এত বেশি, অন্যদিকেটা কম মানছি, বাট একদিকের বাল্কনেস অনেক বেশি, তাই এখানে SN2 হতেও পারবে না। যদিও বা একটা স্মল হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ ছিল কার্বনটার সঙ্গে, কিন্তু এটা সিচুয়েশন হচ্ছে এরকম, হাইড্রোজেন অ্যাটম একটা অ্যাটাচ আছে কিন্তু অন্যটা এই এত বড় জায়গা নিয়ে বসে আছে, আর এটা এইটুকু মিথাইল, আর এটা হচ্ছে হ্যালোজেন। সো বলো, যদিও বা স্মলার অ্যাটম আছে, ব্যাক সাইডে জায়গা আছে, তাহলে এটা সেই স্পেশাল 2 ডিগ্রি যেখানে SN2 হচ্ছেই না, SN1ই হতে হবে একে। এটা সেই স্পেশাল 2 ডিগ্রি, কারণ এর ব্যাক সাইডে বিশাল বড় একটা বাল্কি গ্রুপ আছে, এই গ্রুপটা। ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম সিচুয়েশনটা হয়, এবার বুদ্ধি করে বলো, তাহলে এটাতে SN1 হতে হবে। বেশ ভালো কথা। SN1 যখন হচ্ছে, Br- আউট হয়ে যাচ্ছে প্রথমে, তাই তো? এই কার্বনে কার্বোক্যাটায়ন আসছে, হ্যাঁ কি না? Br- আউট হয়ে গেছে, এই কার্বনে কার্বোক্যাটায়ন এসছে। যে কার্বন থেকে হ্যালোজেনটা বেরোয় ওই কার্বনেই নিউক্লিওফাইলটা ঢোকে, ইয়েস অর নো? তাহলে OH- এর কোন কার্বনে আসার কথা ছিল? Br- যেখান থেকে বেরিয়েছে, বলছে মেজর প্রোডাক্ট Br- বেরিয়েছে কোন কার্বন থেকে? আর OH- ঢুকেছে তার পাশের কার্বনে। যখনই এরকম সিচুয়েশন হবে তখনই বুঝতে হবে মাঝখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের ক্লু হচ্ছে এইটা, যে কার্বন থেকে হ্যালোজেনটা বেরোলো, নিউক্লিওফাইল যদি দেখা যায় তার পাশের কার্বনের প্রোডাক্ট হিসেবে ঢুকেছে, তখন বুঝতে হবে মাঝখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ক্লিয়ার? রিঅ্যারেঞ্জমেন্টটা কি সেটাতে আসছি, বাট লজিক ধরবে কি করে? লজিকটা হচ্ছে এইটা, যে কার্বনে হ্যালোজেন বেরিয়েছে লিভিং গ্রুপ, ওই কার্বনে OH ঢুকলে নো রিঅ্যারেঞ্জমেন্ট, বাট ওর পাশের কার্বনে OH গেছে, মানে মাঝখানে কিছুটা লোচাতে হয়েছে, ওই লোচাটাকে বলে রিঅ্যারেঞ্জমেন্ট। সো কি হয়েছে দেখো, Br- যেই বেরিয়েছে, এই কার্বনে কি চার্জ এসছে? এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? বুদ্ধি করে বলবে, ভুলভাল বলবে না, ঠিক করে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যে কার্বনে প্লাস চার্জ আছে তার সঙ্গে দুদিকে দুটো কার্বন অ্যাটাচ, সো দিস ইজ আ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, পাশের কার্বনটা কত ডিগ্রি? যে কার্বনে কার্বন আছে ওই কার্বনে একটা, দুটো, তিনটে, পাশের কার্বনটা 3 ডিগ্রি। তাই পাশের কার্বন থেকে, মানে Br- বেরিয়েছে, বাই দ্যাট টাইম OH- এর অ্যাটাক করে দেওয়া উচিত, রাইট?
কিন্তু বিআর মাইনাস বেরোনোর পরে আর OH মাইনাস অ্যাটাক করবে, ওই OH মাইনাসে কোথায় অ্যাটাক করা উচিত? এখানে, এখানে ওই জুড়ে যাওয়া উচিত। ওই বিআর মাইনাসের বেরোনো আর OH মাইনাসের অ্যাটাক এর মাঝে যে টাইম গ্যাপটা পাওয়া যাচ্ছে, ওই টাইম গ্যাপে কম্পাউন্ডটা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ 3 ডিগ্রি কার্বনের একটা হাইড্রোজেন শিফট হয়ে যাচ্ছে ওই কার্বনটাতে, যাতে এইখানে হাইড্রোজেনটা শিফট হয়ে যায় আর এইখানে প্লাস চার্জটা চলে আসে, যেটা কিনা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। একজন বেরোচ্ছে, অন্যজন ঢুকছে, মাঝখানেই গল্পটা হয়ে যাচ্ছে। গল্পটা কেন হচ্ছে? কারণ 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই নিউক্লিওফাইল আসার আগেই এই গল্পটা মাঝখানে হয়ে যাচ্ছে। ইচ্ছে করি তো পারবে। অবভিয়াসলি হাইড্রোজেনটাকে বার করছে না, হাইড্রোজেনটাকে শিফট করে দিচ্ছে। এখানে প্লাস চার্জ ছিল, ওটাকে ওই পাশেরটায় পাঠিয়ে দিল, কারণ এটাতে প্লাস চার্জ ছিল 2 ডিগ্রি, পাশের থেকে একটা হাইড্রোজেনকে তুলে নিল, প্লাস চার্জটা ওর কাছে চলে গেল, ওটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল। সো মোর স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়ার উদ্দেশ্যে নিউক্লিওফাইল আসার আগেই চেঞ্জ হয়ে গেছে প্লাস চার্জে। এখন বলো OH মাইনাস যখন আসছে, OH মাইনাস কি খুঁজতে যাবে কোথা থেকে বিআর মাইনাস বেরিয়েছিল? OH মাইনাস দেখবে ভাই প্লাস চার্জ এখানে আছে, OH মাইনাস কোথায় জুড়বে? এখানে জুড়বে। তাহলে কোন কার্বন এলো? ক্লিয়ার? কখন রিঅ্যারেঞ্জমেন্টের কথা ভাবছে? রিঅ্যারেঞ্জমেন্টে দুটো ক্লু, কারণ ডিফিকাল্ট কোয়েশ্চেন এগুলো। সো দুটো ক্লু। ক্লু নাম্বার 1, যে কার্বন থেকে হ্যালোজেন বেরিয়েছে ওই কার্বনে নিউক্লিওফাইল ঢোকেনি, পাশেরটাতে ঢুকেছে। আর ক্লু নাম্বার 2, পাশেরটা 3 ডিগ্রি ছিল। ক্লু নাম্বার 1, যে কার্বন থেকে OH মাইনাস বেরিয়েছে ওই কার্বনে নিউক্লিওফাইল ঢুকে, সরি, যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরিয়েছে ওই কার্বনে নিউক্লিওফাইল ঢোকেনি, পাশেরটায় ঢুকেছে। আর পাশেরটা, অরিজিনালটা যদি 1 ডিগ্রি হয় পাশেরটা 2 ডিগ্রি, অরিজিনালটা যদি 2 ডিগ্রি হয় পাশেরটা 3 ডিগ্রি, অরিজিনালটা যদি 1 ডিগ্রি হয় পাশেরটা 3 ডিগ্রি, কারণ 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তো সবসময়তেই বেশি না। অর্থাৎ অরিজিনালটা যত ডিগ্রি পাশেরটা তার থেকে বেশি, 2 হোক 3 হোক যাই হোক। দুটো কন্ডিশন, অরিজিনালটা 2 পাশেরটা 3। একটা কন্ডিশন, যেখান থেকে আউট হয়েছে সেখানে OH মাইনাস ঢোকেনি, পাশেরটাই ঢুকেছে। দুটো ক্লু তোমাকে হেল্প করবে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে এটাকে আইডেন্টিফাই করাতে, এন্ড হলেই ভাবে হয়েছে। ক্লিয়ার? দু রকম কোয়েশ্চেন্সের অ্যাপ্রোচ হতে পারে। একটা অ্যাপ্রোচ হতে পারে রিঅ্যাক্ট্যান্ট দিয়ে দিয়েছে, বলেছে OH মাইনাস, প্রোডাক্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এক্সপ্লেন। ক্লিয়ার? দ্বিতীয় অ্যাপ্রোচ, রিঅ্যাক্ট্যান্ট দিয়ে দিয়েছে, OH মাইনাস দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ফাইন্ড দ্য প্রোডাক্ট। তুমি কি করেছো? তুমি জানো SN1 দারুণ পড়ে গেছো, বিশাল স্যার SN1 ফেশন পড়ে গেছে, SN1 SN2 তে কেউ আটকাতে পারবে না আমাকে, দারুণ পড়েছি। বিআর মাইনাসকে এখান থেকে বার করে দিয়েছি, OH মাইনাসকে এখানে ঢুকিয়ে দিয়েছি, এটাই হয়ে গেছে ফাইনাল প্রোডাক্ট। আমাকে 0 বসিয়ে ছেড়ে দেবে। প্রোডাক্ট দেয়নি, বলেছে প্রোডাক্টটা কি প্রেডিক্ট করো। স্যার এটা SN1ই হচ্ছিল, আনসার দিয়ে বেরিয়ে স্টুডেন্টসরা এটাই বলে কল করে, স্যার এটাতে SN1 হয়েছে, লিভিং গ্রুপ বেরিয়েছে, ওখানে নিউক্লিওফাইল ঢুকে গেছে। আমি বলছি আরে এটাতে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে SN1 হওয়ার আগে, OH মাইনাস পাশেরটায় ঢুকতো। তখন হাই 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 হাসান হাই হোসেন করছে, কিছু না ছেড়ে দাও। মাথায় ঢুকেছে? তখন হাই হাই করছে, জি বাবা আমি তো SN1 দারুণ পড়েছিলাম, তো বিআর মাইনাস বেরিয়েছিল, ওইখানে OH মাইনাসকে ঢুকিয়েছিলাম। কোথায় বলা থাকবে? কোশ্চেনে তো কিছু বলা থাকবে না। কোশ্চেনে বলেছে এটা আছে, OH মাইনাস দিয়েছি, প্রেডিক্ট প্রোডাক্ট বলে। ভালো করে পড়ে যাওয়া হয়, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টটা পড়া হয়নি না। SN1 SN2 তে তো এক্স্যাক্টলি ওইখানে রিঅ্যারেঞ্জমেন্টটা দেওয়া নেই, এনসিইআরটির বইতে রিঅ্যারেঞ্জমেন্টটা দেওয়া নেই, ABC তে দেওয়া আছে। শুধু SN1 SN2 পড়লে এক্সপেক্টেড প্রোডাক্ট এখানে OH মাইনাস, অ্যাকচুয়াল প্রোডাক্ট পাশেরটাতে OH মাইনাস, আর হাইড্রোজেনটা এটাতে শিফট হয়ে গেছে, তাই এটা CH2 হয়ে গেছে, CH থেকে CH2 হয়ে গেছে। ঠিক সেই ক্লুগুলো ধরতে হবে, যেটার জন্য এতগুলো কথা বলা। দেখো বলো, এখানে কি রিঅ্যারেঞ্জমেন্টের ক্লু পাওয়া যাচ্ছে এই কম্পাউন্ডে? একটা করে স্টেপ বার করো, মোবাইল রাখো। তো দুই বৈজিত প্রথমে বলো, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? 2 ডিগ্রি। হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনে দুটো কার্বন অ্যাটাচ। গুড। সো 2 ডিগ্রি, ঠিক আছে, প্রথম অপশন 2 ডিগ্রি। আচ্ছা পাশের জন, সো রিঅ্যারেঞ্জমেন্টের জন্য প্ল্যাটফর্ম রেডি।
এটা জন্য 3 ডিগ্রি। পাশের জনটা 3 ডিগ্রি। আচ্ছা দেখা যাক 3 ডিগ্রি হলে কি হয়। সেকেন্ড ক্লু, ধরো প্রোডাক্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এক্সপ্লেন করো। তাহলে প্রোডাক্ট OH মাইনাস যেখান থেকে ব্রোমিন বেরোবে ওখানে ঢুকবে, কোথায় গেল, মেজর পাশেরটাতে ঢুকেছে। ক্লিয়ার? তো এক্সপ্লেন করে দিতে পারবে। অবভিয়াসলি কিছু OH মাইনাস থাকবে যারা রিঅ্যারেঞ্জমেন্টের আগেই ঢুকে যাবে, তাই কিছুটা মাইনর তৈরি হবে। কিছু OH মাইনাস থাকবে যারা এক্সট্রা এনার্জেটিক OH মাইনাস, তারা রিঅ্যারেঞ্জমেন্টের আগেই অ্যাটাকটা করে দেবে, হ্যাঁ তাই মাইনার এটা তৈরি হবে। বাট বেশিরভাগ OH মাইনাসই তোমাদের মতো ল্যাথখোর, তো অবভিয়াসলি অ্যাটাক করার আগে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক মাথায় ঢুকেছে? আচ্ছা যদি এটাতে SN1 হয় তবে ওটা তৈরি হবে, কিন্তু যদি এটাতে SN2 হতো তাহলে কি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে SN2 তে, না অ্যাটাক হচ্ছে তারপরে বেরোচ্ছে, নাকি আগে বেরোচ্ছে তারপরে অ্যাটাক হচ্ছে? SN2 তে আগে, তাহলে কোনো কার্বোক্যাটায়ন তৈরি স্কোপ আছে? কার্বোক্যাটায়ন তৈরি স্কোপ না থাকলে ডাইরেক্ট অ্যাটাক কোথায় হবে, আগে এখানে অ্যাটাক হবে, তখন এটা মেজর। CH হবে বল। ঠিক আছে, তখন এটা মেজর। তাহলে ভালো করে বুঝে দেখো, তোমাকে ধরো এরকম একটা স্কিম দিয়ে দিয়েছে, এই দুটো শুধু লেখা নেই, দিয়ে বলেছে যে এক্সপ্লেন দা টোটাল জিনিসটা, যে কখনো মেজর এটা মাইনর ওটা, কখনো মেজর দেখা যাচ্ছে এটাই। কেন তোমাকে বলতে হবে এটা মেজর তখনই যখন কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়নি, রিয়াকশন ডাইরেক্ট রিয়াকশন হয়েছে, অ্যাটাক হয়েছে তারপরে বেরিয়েছে, মাঝখানে কার্বোক্যাটায়ন তৈরি স্কোপ পায়নি, মানে SN2 ওয়েতে যদি রিয়াকশন হয় তখন এটাই অনলি প্রোডাক্ট, মেজর মাইনরের কোনো গল্প নেই, এটাই অনলি, আর কোনো অপশনসই নেই। কিন্তু যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় স্কোপ পেয়ে যায় তখন মেজর মাইনরের গল্প হবে। মেজরটা হবে রিঅ্যারেঞ্জ প্রোডাক্টটা, আর মাইনরটা হবে ডাইরেক্ট যেটা হওয়ার কথা ছিল, যে যেখান থেকে হ্যালোজেন বেরোচ্ছে ওখানেই নিউক্লিওফাইলটা ঢুকছে। ক্লিয়ার? চলে আসছি এবার SN1 এর একটা কি ফিচার হচ্ছে। SN1 এর একটা কটা বাজে, 10টা বেজে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি, অপটিক্যাল আইসোমারাইজেশনটা বুঝে ছেড়ে দিচ্ছি। SN1 এর একটা কি ফিচার হচ্ছে যে SN1 রিঅ্যাকশনে রেসিমাইজেশন হয়। সো রেসিমাইজেশন কথাটার মানেটা বুঝতে গেলে আমাদের একটু অপটিক্যাল অ্যাক্টিভিটি বুঝে নিতে হবে, যেটা আমরা অলরেডি লেভেলে পড়েছিলাম। অপটিক্যাল অ্যাক্টিভিটি কোনো একটা কম্পাউন্ড কখন হয়, এটা নর্মাল লাইট যেটা অল ডাইরেকশনে ভাইব্রেট করতে পারে, এটাকে পোলারাইজার বলে একটা ইনস্ট্রুমেন্টের থ্রু দিয়ে যদি পাস করানো হয় তাহলে লাইটের ভাইব্রেশন সমস্ত ডাইরেকশন থেকে সিজ হয়ে একটাই ডাইরেকশনে রয়ে গেছে, এটাকে বলে প্লেন পোলারাইজড লাইট। এই প্লেন পোলারাইজড লাইটটাকে যদি কোনো একটা স্যাম্পল টিউবের থ্রু দিয়ে পাস করানো হয় তাহলে দেখা যেতে পারে দুটো অপশন হতে পারে। একটা হচ্ছে এই প্লেন পোলারাইজড লাইটটা স্যাম্পলটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে তাকে ক্লকওয়াইজ রোটেট করে দিয়েছে, অথবা প্লেন পোলারাইজড লাইটটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়েছে। অর্থাৎ মানেটা কি, যে যদি এটাতে ভেবো না একটাই সাইড আছে, 4-5টা আছে অপটিক্যাল আইসোমারিজমটা বুঝতে, এটা অলরেডি ক্লাস 11-এ ছিল, যদি পড়া থাকতো তাহলে বোঝাতে হতো না। সো নর্মাল লাইট যার অল ডাইরেকশনে ভাইব্রেশন পসিবল তাকে পোলারাইজারের থ্রু দিয়ে পাঠানো হলে এখানে একটা অল ডাইরেকশন সিজ হয়ে গেছে, একটাই ডাইরেকশনে ভাইব্রেশন অ্যালাউড। এখন যদি একে স্যাম্পল টিউবের থ্রু দিয়ে পাঠানো হয়, স্যাম্পলটাকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ তখনই বলবো যদি ওই প্লেন পোলারাইজড লাইটকে স্যাম্পলটা আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারে। যদি কোনো দিকে রোটেট না করায় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলবো। এটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজমের মেন ফান্ডা। তাহলে কোনো একটা স্যাম্পল, কোনো একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কিনা বার করার প্রথম উপায় কি, স্যাম্পলকে ইনস্ট্রুমেন্টে ফেলে দাও, বলে দেবে। বাট ইনস্ট্রুমেন্ট স্যাম্পল নিয়ে ডিল করা সবসময়তেই কস্টলি, ইনস্ট্রুমেন্ট টাইম কনজিউমিং, ম্যান পাওয়ার কনজিউমিং, ইলেকট্রিসিটি কনজিউমিং, স্যাম্পল তৈরি করতে হয়, স্যাম্পল অনেক নষ্ট হয়। তাই প্রথমেই ইনস্ট্রুমেন্টে চলে যাওয়া কথায় কোনো ভালো হ্যাবিট নয় কোনো একজন গুড সায়েন্টিস্টের জন্য। সে আগে স্যাম্পলের স্ট্রাকচার, অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার ড্র করে খাতায় কলমে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করে যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি না, সেইটা বোঝার পরে ফাইনালাইজেশনটা সে ইনস্ট্রুমেন্ট দিয়ে করবে। কিন্তু যদি সে খাতায় কলমেই বুঝে যায় যেটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হতে চলেছে তাহলে তার টোটাল টাইম বেঁচে গেল ইনস্ট্রুমেন্টে যাওয়ার, রাইট? তো খাতায় কলমে কেমন করে করতে পারে তার 3টে মেথড আছে। সো একবার দেখে নাও, জাস্ট কোন একটা স্যাম্পল ছিল, মানে লাইট ছিল, ফিল্টারের থ্রু দিয়ে পাস করানো হয়েছে, লাইটের ভাইব্রেশন সিজ হয়ে গেছে, কম্পাউন্ডটা এটা এমন একটা কম্পাউন্ড যেটা লাইটটাকে প্লেন পোলারাইজ লাইটকে হয় ক্লকওয়াইজ ঘুরিয়েছে অথবা প্লেন পোলারাইজ লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে, মানে বলতে পারি এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ। এটা হচ্ছে মেন ফান্ডা। এইটা আর এইটা একে অপরের মিরর ইমেজ, তাই চেঞ্জ হয়েছে। এই কম্পাউন্ড দুটো সেম নয়,
এটা ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ। এই কম্পাউন্ডটা প্লেন পোলারাইজডকে ক্লকওয়াইজ ঘুরিয়েছে, এই কম্পাউন্ডেরই মিরর ইমেজ কম্পাউন্ড হচ্ছে এইটা, যেটা ওই প্লেন পোলারাইজডকে সেম অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে। এদেরকে বলা হয় একে অপরের এনানসিওমার। আসছে একটা একটা করে। সো ফার্স্ট অপশন হচ্ছে কাইরালিটি বুঝতে হবে। কাইরালিটি কথাটা মানেটা কি, যে কোনো একটা কম্পাউন্ড, এক্ষুনি বললাম অপটিক্যালি অ্যাক্টিভ হবে কিনা চেক করার জন্য ফার্স্ট কাজ কি, ইনস্ট্রুমেন্টে চলে যাও। যদি সেটা না অ্যাভয়েড করতে চাও, খাতায় কলমে করতে চাও, তাহলে সেকেন্ড অপশন হচ্ছে কাইরালিটি বুঝতে হবে। সো কাইরালিটি জিনিসটা কি, কাইরালিটি মানে হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ। রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড একে অপরের উপরে নন সুপার ইম্পোজেবল, কিন্তু তারা মিরর ইমেজ, এরা হচ্ছে কাইরাল। সো যেরকম যে মলিকিউল গুলো মিরর ইমেজ গুলো সুপার ইম্পোজেবল নয়, মানে অরিজিনাল মলিকিউল আর তার মিরর ইমেজ মলিকিউল, এরা যদি একে অপরের উপরে সুপার ইম্পোজেবল না হয়ে যায় পুরোপুরি, তাহলে তাকে বলা হবে কাইরাল মলিকিউল। মলিকুল যদি খাতায় কলমে ড্র করলাম অরিজিনাল মলিকুলকে, আমার ওইটা কি অরিজিনাল মলিকুলে খাতায় কলমে ড্র করলাম, তার মিরর ইমেজটা কেমন হতে পারে, লেফট সাইডে মিরর ইমেজ মানে কি লেফট রাইটে চেঞ্জ হয়ে যাবে। সো অরিজিনাল মলিকুলকে খাতায় কলমে ড্র করলাম, তার মিরর ইমেজকেও খাতায় কলমে ড্র করলাম, দিয়ে খাতায় কলমে চেক করলাম এরা সুপার ইম্পোজেবল হচ্ছে না নন সুপার ইম্পোজেবল রয়ে যাচ্ছে। যদি দেখা যায় এরা নন সুপার ইম্পোজেবল রয়ে যাচ্ছে, আমি ওখানেই খাতায় কলমেই কনক্লুড করে দেবো এরা কাইরাল। যদি দেখা যায় সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে, আমি কনক্লুড করবো এরা অ্যাকাইরাল। কম্পাউন্ড যদি কাইরাল হয়, ওই কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হবেই। ইনস্ট্রুমেন্টে যাওয়ার আগে আমি কনক্লুড করে দিতে পারবো কম্পাউন্ড কাইরাল হলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তার মানে কম্পাউন্ড যদি কাইরাল হয়, কাইরাল কম্পাউন্ড মানেই সে অপটিক্যালি অ্যাক্টিভ, মানেই ইনস্ট্রুমেন্টে ফেললে আইদার সে প্লেন পোলারাইজ লাইটকে ক্লকওয়াইজ ঘোরাবে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। কোন দিকে ঘোরাবে ওটা ইনস্ট্রুমেন্টে না ফেলে বোঝা যাবে না। এখন কম্পাউন্ড যদি খুব কমপ্লিকেটেড স্ট্রাকচার হয়, ড্রাগের কম্পাউন্ড আইবুফেন যে মলিকুলটা যেটা পেন কিলার হিসেবে ইউজ হয়, এরকম যদি কমপ্লিকেটেড স্ট্রাকচার, এত বড় স্ট্রাকচার মলিকুলটারই, একটা কমপ্লিকেটেড মলিকুলের অরিজিনাল স্ট্রাকচার এঁকে তার মিরর ইমেজ ড্র করে তাদের মধ্যে সুপার ইম্পোজিবিলিটি হবে কিনা চেক করা ডিফিকাল্ট, ইয়েস অর নো? তার জন্য সেকেন্ড মেথড, মলিকুলে কোনো সিমেট্রি এলিমেন্ট আছে কিনা চেক করতে হবে। সো সিমেট্রি এলিমেন্ট মানেটা কি? সিমেট্রি এলিমেন্ট মানে দু রকমের সিমেট্রি হয়, একটা প্লেন অফ সিমেট্রি, একটা সেন্টার অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি কাকে বলে? যদি কোনো একটা সাবস্টেন্স, এগুলো জিওমেট্রিক্যাল কনসেপ্ট, এখানে কোনো কেমিস্ট্রি নেই, এগুলো সব ম্যাথমেটিক্স পুরো। সো যদি কোনো একটা মলিকুল কোনো একটা সাবস্টেন্সের ঠিক মাঝামাঝি কোনো প্লেন পাস করানো যায় যেটা ওই সাবস্টেন্সকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দেবে, এনি প্লেন যেটা ওই সাবস্টেন্সকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দেবে, তাহলে ওই প্লেনটাকে বলে প্লেন অফ সিমেট্রি। যদি কোনো মলিকিউলে এরকম প্লেন অফ সিমেট্রি পাওয়া যায়, ওই মলিকুল অ্যাকাইরাল হতে চলেছে, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে চলেছে। অর্থাৎ এই মলিকুলে দেখো ক্লিয়ারলি এরকম একটা প্লেন পাস করানো পসিবল যেটা মলিকুলকে ইকুয়াল দুটো হাফে ডিভাইড করছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এই মলিকুলে এইভাবে একটা প্লেন পাস করানো পসিবল যেটা উপরের হাফ নিচের হাফকে আলাদা করে দিচ্ছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। মানে প্লেন অফ সিমেট্রি থাকলে অপটিক্যালি, তাহলে কাইরালিটি যদি চেক করতে না পারি, মানে মিরর ইমেজ নিয়ে সুপার ইম্পোজিবিলিটি যদি চেক করতে না পারি, কমপ্লিকেটেড স্ট্রাকচার হয়, আমি কোন সিমেট্রি এলিমেন্ট আছে কিনা চেক করব। যদি এমন একটা কোনো প্লেন, একটাও যদি এরকম প্লেন পেয়ে যায় যেটা মলিকুলকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে দিচ্ছে, এইভাবে হোক যে কোনো ভাবে, তাহলে বুঝবো ওই মলিকুল অ্যাকাইরাল হতে চলেছে, মানে ওই মলিকুল কাইরাল নয়, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভই হবে। সেকেন্ড সিমেট্রিটা হচ্ছে যদি প্লেন অফ সিমেট্রি না পাই, চেক করতে হবে কোনো সেন্টার অফ সিমেট্রি আছে কিনা। সেন্টার অফ সিমেট্রি মানে কোনো সাবস্টেন্সের সেন্টারে যদি এমন কোনো একটা পয়েন্ট পাই, ওই পয়েন্টটা থেকে কোনো একটা ডাইরেকশনে একদিকে গেলে যেখানে পৌঁছাবো, অপোজিট ডাইরেকশনে গেলে ঠিক তার অপোজিট পয়েন্টে পৌঁছাবো, তখন বলবো ওই মলিকুলে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। যেমন এই মলিকুলটাতে দেখো, এই মলিকুলটাতে মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এইদিকে গেলে যে গ্রুপে পৌঁছচ্ছি, অপোজিট ডাইরেকশনে ইকুয়াল ডিসটেন্স হলে সেম গ্রুপে পৌঁছেছি, ইয়েস অর নো? অন্য জায়গাতেও দেখে নাও, এইখান থেকে এই দিকে গেলে যে গ্রুপে পৌঁছেছি, অপোজিট ডিসটেন্সে ইকুয়াল ডিসটেন্স হলে সেম গ্রুপে পৌঁছেছি, ইয়েস অর নো? তাহলে এই সিচুয়েশন গুলোতে কি বলতে পারি, এটাতে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। সেন্টার অফ সিমেট্রিও যদি প্রেজেন্ট থাকে, মলিকুল কি হবে? অ্যাকাইরাল। তাহলে যদি কোনো সিমেট্রি প্রেজেন্ট না থাকে, তখনই মলিকুল হবে। কোনো সিমেট্রি প্রেজেন্ট নেই, চট করে বুঝবো কি করে? যদি মলিকুলে এরকম কোনো একটাও কার্বন খুঁজে পাই যে কার্বনের চারটে গ্রুপই ডিফারেন্ট, এটা কাইরাল হতে চলেছে। দিস ইজ দ্য শর্টকাট মেথড। তাই চারটে মেথড বলেছি, একটা ইনস্ট্রুমেন্টে চলে যাও, একটা হচ্ছে অরিজিনাল ড্র করো, তার মিরর ইমেজ ড্র করো, নন সুপার ইম্পসিবল কিনা দেখো, যদি হয় তাহলে কাইরাল হবে। একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি কিছুই নেই, প্রুফ করে দাও,
কাইরাল হবে। আর লাস্ট অপশন হচ্ছে কার্বন একটা খুঁজে বার করো যেখানে 4টে গ্রুপই ডিফারেন্ট, তাহলে কি হবে? কাইরাল হবে। যদি কাইরাল হয় অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ হলে দুটো আইসোমার তৈরি হবে তার, যেটা তুমি প্রথমে জিজ্ঞেস করলে না স্যার, তুমি না তুমি কি একজন জিজ্ঞেস করলে ওপরে কি নিচে কি, তুমি জিজ্ঞেস করলে বোধহয়, কি একজন জিজ্ঞেস করলো জানি না, যাই হোক মনে পড়ছে না আমার, কেউ একজন জিজ্ঞেস করেছে এই প্রথম যে স্লাইডটা ছিল এইটা, দেখে নাও একবার, দেখে নাও একবার 4টে গ্রুপে ডিফারেন্ট কিনা। কার্বন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে এই মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ কার্বনের সঙ্গে অ্যাটাচ 4টে গ্রুপই ডিফারেন্ট। কার্বনের সঙ্গে অ্যাটাচ 4টে গ্রুপই যদি ডিফারেন্ট হয় মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে। মলিকুল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় মলিকুল কাইরাল হবে। অ্যান্ড মলিকুলটার মধ্যে একটা মলিকুল প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ ঘোরাবে, অন্যটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। এই পুরো গল্পটা বলার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে যদি SN2 রিয়াকশন হয়, SN2 রিয়াকশনে ইনভার্সন হয়, একটু আগে বলেছিলাম না, ধরো অরিজিনাল মলিকিউলটা কাইরাল ছিল মানে অপটিক্যালি অ্যাক্টিভ, মানে যে অ্যালকিল হ্যালাইডটার কথা বলছি ওই অ্যালকিল হ্যালাইডটা ধরো কাইরাল ছিল। ক্লিয়ার? অ্যালকিল হ্যালাইডটা মানে ধরো এরকম একটা অ্যালকিল হ্যালাইড, ফর এক্সাম্পল বলছি, এই অ্যালকিল হ্যালাইডটা বলো কাইরাল কিনা। এর সঙ্গে ধরলাম 4টে গ্রুপই ডিফারেন্ট আছে, ইয়েস অর নো? 4টে গ্রুপই ডিফারেন্ট, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। ক্লিয়ার? এর উপরে যদি SN2 হয়, OH মাইনাস দিয়েছি, SN2 হয়েছে, তাহলে ইনভার্সন হবে। ইনভার্সন মানে ঘুরে যাবে ধাক্কাতে, হ্যাঁ কি না? ধাক্কা খেয়ে এদিকে ঘুরে যাবে, ইয়েস অর নো? মলিকুলটা ছিল লেফটে ওরিয়েন্টেড, মলিকুলটা হয়ে যাবে রাইটে ওরিয়েন্টেড। OH মাইনাসটা ঠিক উল্টো দিকে অ্যাটাক, OH মাইনাসটা ঠিক ব্যাক সাইডে অ্যাটাচ হচ্ছে, Br এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, সো ইনভার্সন হয়ে গেছে। ক্লিয়ার? যদি এটা 4টে ডিফারেন্ট গ্রুপ মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে এটা যদি প্লাস আইসোমার হয় মানে এটা প্লেন পোলারাইজড লাইটকে যদি ক্লকওয়াইজ ঘোরাতে ক্যাপাবল হয়, ক্লকওয়াইজ যে ঘোরায় তাকে বলে প্লাস আইসোমার, তাহলে ইনভার্সনের পরে যে প্রোডাক্টটা পাবো ওটা মাইনাস আইসোমার হবে। ইনভার্সনের পরে যে প্রোডাক্টটা পাবো ওটা ওই সেম প্লেন পোলারাইজড লাইটকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, এটা অপটিক্যালি অ্যাক্টিভই হবে কিন্তু মাইনাস আইসোমার হবে। ক্লিয়ার পয়েন্টটা? SN2 রিয়াকশনে তাহলে কি হয়? ইনভার্সন হয়। যে ইনভার্সনের মানেটা কি? অরিজিনাল অ্যালকিল হ্যালাইড যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় সেটা প্লেন পোলারাইজড লাইটকে যে ডিগ্রিতে ঘোরাচ্ছে, যে দিকে ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ যদি ঘোরায়, প্লাস আইসোমার যদি হয়, তাহলে যে প্রোডাক্ট ইনভার্টেড অ্যালকোহলটা তৈরি হবে, তিনটে কথা ইউজ করছি, যে প্রোডাক্ট ইনভার্টেড অ্যালকোহলটা তৈরি হবে ওই অ্যালকোহলটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে কিন্তু ইনভার্টেড, তাই ও ওই সেম প্লেন পোলারাইজড লাইটকে অপোজিট অ্যাঙ্গেলে ঘোরাবে। এটা প্লাস আইসোমার হলে ওটা মাইনাস আইসোমার হবে। তাহলে SN1 এর যে অপটিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড টপিকটা ওটা আমরা বুধবারের ক্লাসে কভার করছি। বুধবার দিনকে কি ক্লাস থাকছে, কটার সময় থাকছে? আপনি দিদি কোন আসবেন?